গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে কিং মক টেস্ট নাম্বার 3। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমরা কিন্তু বেশ কয়েকটি ক্লাস নিয়েছি জিকে কিং থেকে। তার মধ্যে এখানে 3 নম্বর মক টেস্ট আমরা এখানে করাতে থাকবো। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে নাও। এখানে এই জিকে কিং সিরিজে আমরা কি করছি, মক টেস্ট করছি। তুমি সব সাবজেক্ট থেকে কোশ্চেন পাবে, ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমি, ওভারঅল স্ট্যান্ডার্ড কোশ্চেন এখানে করানো হচ্ছে। এবং এই মক টেস্টগুলো দিলে তুমি বুঝতে পারবে যে তোমার লেভেলটা কোথায় দাঁড়িয়ে আছে। তুমি ডাব্লিউবিপি পরীক্ষা দেবে আর যে পরীক্ষা দাও, তুমি এই কোশ্চেন গ্রুপ সি, গ্রুপ ডি যে পরীক্ষায় দাও না কেন, যে লেভেলের কোশ্চেন আছে তোমার একটা আইডিয়া হয়ে যাবে। এখানে তুমি যদি 25 কোশ্চেনে 20 পাও, মানে 80% তুমি পাও, তাহলে বুঝতে হবে তোমার লেভেলটা কত। মানে 80% মানে এটা বুঝতে হবে যে তোমার এখনো অনেকটাই আপডেট করতে হবে নিজেকে। 25-এর যদি 25 পাও, ওভারঅল আমি বলবো 80% তোমার ঠিক আছে। কারণ বিভিন্ন সেট বিভিন্ন রকম, হয়তো আজকে সেট কিছু প্রশ্ন তোমার নলেজের মধ্যে আসলো, ওই জন্য তুমি পেরে গেছো। বাট পরের দিন যদি আবার সেটা ড্রপ করে যায়, 15ই নেমে আসে, তখন কিন্তু বুঝতে হবে যে এই ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে মক টেস্ট নাম্বার 3 আলোচনা করব। আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ সকাল 7:30 থেকে আমার ক্লাস হয়, এবং অন্যান্য কোন স্যার কোন ম্যামের ক্লাস কখন হয় প্রত্যেকে একবার দেখে নিতে হবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে। ঠিক আছে, দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাচ্ছ। এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। বর্তমানে কি কি ব্যাচ চলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 6টা ব্যাচের কথা আছে, বাট এছাড়াও অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে, একটু খেয়াল করতে হবে। আপার প্রাইমারি ব্যাচ শুরু হচ্ছে আমাদের। WKP ফাউন্ডেশন, প্র্যাকটিস, স্টাফ সিলেকশন, জিডি, MTS, CHSL, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি ব্যাচ আছে। তো চলো আমরা আজকে MCQ প্র্যাকটিস অর্থাৎ মক টেস্ট শুরু করি। এর আগে আমি দুটো ক্লাস নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখবে। কোশ্চেনের লেভেলটা তুমি শুধু দেখে নেবে, যে কোনো পরীক্ষায় ফাইট করার মতো। ওকে, এই কোশ্চেনে যে 25 পাবে, সেই কিন্তু আজকের জিকে কিং হবে। তুমি নিজেকে দেখতে পাবে তুমি জিকে কিং হয়েছো কি হওনি। তুমি পরীক্ষা দিতে গেলে তোমাকে জিকে কিং হতে হবে। ঠিক আছে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। যেখান থেকে প্রশ্ন দেয় কনফিডেন্স এমন থাকবে, হ্যাঁ ঠিক আছে করে আসবো। তুমি কত প্রশ্ন কঠিন করবে করো, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 1, কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? চাণক্য, কালিদাস, দয়ানন্দ সরস্বতী নাকি রাজেন্দ্র প্রসাদ? কোশ্চেনটা বোঝা গেছে? কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়? তো মার্টিন লুথার বলা হয়, এখানে যে অপশনগুলো আছে আমরা বলবো স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি সমাজে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাকে বলা হয় ভারতের মার্টিন লুথার। দয়ানন্দ সরস্বতী সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আমরা জানি, যেগুলো পরীক্ষায় আসে বা আসতে পারে। যেমন আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, আর্য সমাজ এর প্রতিষ্ঠাতাকে, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে স্যার দয়ানন্দ সরস্বতী হবে। সালটা কত বলতো? 1875 সালে। কোথায় করেছিল? মহারাষ্ট্রে। এটা আমরা প্রত্যেকে জানি। তিনি হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তার একটা বিখ্যাত উক্তি রয়েছে, ব্যাক টু ভেদাস, ব্যাক টু ভেদাস, বেদে ফিরে এসো। এই উক্তিটি কে করেছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি জানো? মূল শঙ্কর বা মূলা শঙ্কর। তার রিয়েল নেম, প্রকৃত নাম মূলা শঙ্কর, এই নামে আমরা জানি। তো দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তাকে ভারতের মার্টিন লুথার বলা হয়। ব্যাক টু ভেদাস তার একটা বিখ্যাত উক্তি আছে, এটা পরীক্ষা আছে। এই ইনফরমেশন গুলো নোট করতে হবে।
ভারতবর্ষে বর্তমানে কয়টি রামসর সাইট আছে? তো এই কোশ্চেনটা করাতে গিয়ে আমারও সন্দেহ হয় বারবার, কারণ যে হারে রামসর সাইট বেড়েছে বিগত মানে 1-1.5 বছরের মধ্যে, তুমি নিজেই কনফিউজড হবে সে আবার কি বেড়ে গেল নাকি। হ্যাঁ, তো এখানে উত্তর কি হবে? রামসর সাইটটা কি বলতো? এটা একটা জলাভূমি সংক্রান্ত ব্যাপার। জলাভূমি, জলাভূমি সম্পর্কিত। এটা অনেকে প্রশ্ন করে থাকো, স্যার এটা আবার কি? রামসার সাইট নাম হবে কেন জলাভূমি? কারণটা কি স্যার? কারণ হচ্ছে ইরানের একটা শহর হচ্ছে রামসার, সেখানে একটা সম্মেলন হয়েছিল 1971 সাল 2 ফেব্রুয়ারি। সেখানে এই জলাভূমি, সারা বিশ্বে জলাভূমি নিয়ে আলোচনা করা হয়। জলাভূমিকে কি বলা হয়? পরিবেশের কিডনি বলা হয়। জলাভূমি যদি না থাকে কিন্তু বাস্তুতন্ত্র আস্তে আস্তে হারিয়ে যাবে, অনেক বাস্তুতন্ত্র হারিয়ে যাবে। তো এই জলাভূমি সংক্রান্ত একটা সম্মেলন হয়েছিল ইরানের রামসারে, এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন নির্ধারিত কিছু জায়গা আছে, কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো অনুসারে যে সেটা রামসার সাইটের তকমা বা মর্যাদা দেওয়া হয়, সেগুলো সংরক্ষণের উদ্দেশ্যে দেওয়া হয়। তো এরকম ভারতে রামসার সাইটের মর্যাদা পেয়েছে 91টি জলাভূমি এখনো পর্যন্ত। 91টি জলাভূমি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। যেমন চিল্কা হ্রদ আছে আমাদের ভারত, ওয়েস্ট বেঙ্গলে আছে 2টি, যেমন পূর্ব কলকাতার জলাভূমি, আবার সুন্দরবনের জলাভূমি। এই জলাভূমি হচ্ছে রামসার সাইট। ভারতে এরকম জলাভূমি, তাহলে জলাভূমি প্রচুর আছে, এবং কিছু বললাম না শর্ত আছে, 9টা শর্ত সম্ভবত আছে, তার মধ্যে যে কোনো একটা যদি হয় সেক্ষেত্রে, বা 1, 2, 3টে, রামসার সাইটের মর্যাদা পায়। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় 2 ফেব্রুয়ারি। আচ্ছা, এটা তাহলে কি উত্তর হবে? বর্তমান 91টি রামসার সাইট ভারতে আছে, এবং সবচেয়ে বেশি আছে তোমরা যদি বলো কোথায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ু রাজ্যের রামসার সাইট সব থেকে বেশি আছে। ভারতের প্রথম কোন মহিলা উত্তরপ্রদেশের গভর্নর হয়েছিলেন? উত্তরপ্রদেশের প্রথম গভর্নর হয়েছিল এমন মহিলা কে হবে? ভিকাজি রুস্তম কামা, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, অরুণা আসাপালি। সঠিক উত্তর এখানে কি হবে বলো? উত্তরপ্রদেশের গভর্নর প্রথম হয়েছিলেন মহিলাদের মধ্যে সরোজিনী নাইডু। অপশন সি এখানে রাইট অ্যান্সার হবে, সরোজিনী নাইডু। কোশ্চেন নাম্বার 4, রেটিনা এবং অপটিক স্নায়ু এর মিলন বিন্দুকে কি বলা হয়? রেটিনা, যেখানে আমাদের প্রতিবিম্বটা গঠিত হয়, অপটিক স্নায়ু অর্থাৎ নার্ভ, স্নায়ুতন্ত্রের সঙ্গে কানেকশন। সামনে একটা পেন দেখলে মনে হয় হ্যাঁ এটা পেন, এটা একটা জলের বোতল, ওটা একটা ফ্যান চলছে, এটা আমরা বুঝতে পারি, তো সেটা সেন্স মাথায় পৌঁছাচ্ছে। তো এই যে রেটিনার সঙ্গে অপটিক স্নায়ুর মিলন স্থল বা মিলন বিন্দুকে কি বলা হয়? পীতবিন্দু, ব্লাইন্ড স্পট, ফোবিয়া, ক্ষয়িষ্ণুবিন্দু। সঠিক উত্তর হবে ব্লাইন্ড স্পট, বা বাংলায় বললে অন্ধবিন্দু। অপশন বি তোমরা যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেন, কোন বস্তুর আয়তন এবং ঘনত্বের গুণফলকে পরিমাপ করা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটা হবে কি? একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, তোমাকে এটা দেখে অ্যান্সার করতে হবে। কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে বলবে। প্রত্যেকে রেগুলার ম্যাথ অন্তত 2 ঘন্টা, জিকে অন্তত 2 ঘন্টা, পাশাপাশি রিজনিং সেটা তুমি অন্তত 1 ঘন্টা, আর ইংলিশ 1 ঘন্টা। এই 6 ঘন্টা আমি বলবো খুব কম হলেও 6 ঘন্টা পড়ো। ম্যাথটা 2 ঘন্টা কেন বলছি? কারণ ম্যাথ তোমার সব পরীক্ষায় লাগবে। রিজনিং ম্যাথের সঙ্গে অনেকটা মিল আছে, 1 ঘন্টা করলে হবে। এবার তুমি যদি রেলের পরীক্ষা দাও তখন আমি বলবো মিনিমাম 2 ঘন্টা করো, বা তুমি ডব্লিউবিপি দিলেও বলবো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করো, কারণ ডব্লিউবিপিতেও রিজনিংটা অতটাই ভাইটাল যতটা ম্যাথ। রিজনিং তুলনামূলক সহজ, ম্যাথ রিজনিং যে ভালো হবে চাকরি পেতে সুবিধা হবে। শুধু মানে এটা তুমি ডব্লিউবিপি বলো সেক্ষেত্রে, বা রেলের ক্ষেত্রে বলো, বা আবার তুমি পিএসসির পরীক্ষা দাও, ইংলিশটাও কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। সেখানে মিনিমাম 1 ঘন্টা তোমাকে ইংরাজি পড়তেই হবে পার ডে। কোন বস্তুর আয়তন অর্থাৎ ভি এবং ঘনত্ব ডি এর গুণফলকে কি বলি আমরা? এম।
আমরা ঘনত্ব ডি ইকুয়াল টু জানি এম বাই ভি, তাহলে এখান থেকে আমরা ডি ইন্টু ভি পাচ্ছি এম, অর্থাৎ এম মানে হচ্ছে বস্তুর ভর। বস্তুর ভর আমরা ভর পরিমাপ করি সাধারণ তুলা যন্ত্র দিয়ে, স্প্রিং তুলা যন্ত্র দিয়ে ওজন পরিমাপ করি, ম্যানোমিটার দিয়ে গ্যাসের চাপ, আবদ্ধ গ্যাসের চাপ, হাইড্রোমিটার দিয়ে তরলের ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় খুঁজে বার করতে হবে। কোশ্চেন নাম্বার 6। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তোমার এতদিন কি পড়া হয়েছে না হয়েছে সেগুলো তো তুমি প্রশ্ন সলভ করতে গিয়েই ধরা পড়ে যাবে। যদি সব অ্যান্সার করতে পারো মনে হবে ঠিক আছে, মোটামুটি পড়া আছে তোমার। দেখো, আমরা যতই ভালো করে পড়ি, তুমি একটা পরীক্ষায় মানে ফুল মার্কস পাবে না। কম্পিটিটিভ এক্সামে 90% পেতে পারো। হ্যাঁ, এবার যদি সব ব্যাটে বলে হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে 100-এ 100 বা 100%, বাট সেটা আমাদের টার্গেট কখনোই নয়। আমি বলি এটাই যে 80% অন্তত তোমাকে রেডি হতেই হবে, 80% মতো লেভেল নিয়ে যেতে হবে। এবং সেটা এটাই 25-এ 25 পেলে তোমাকে আমি বলছি 80%, সেটা 100% না। কারণ সেট, বিভিন্ন ধরনের সেট দিলে তুমি হয়তো আজকে পারলে পরের দিন পারলে না, ওই জন্য আমি বললাম। ঠিক আছে, তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, কোন সাবজেক্টে তোমার ভুল হচ্ছে দেখে নিতে হবে এই ক্লাস করতে করতে। কোন জোড়াটি সঠিক? তড়িতাধানের একক কুলম্ব, বৈদ্যুতিক ক্ষমতা ভোল্ট, এটা কি সঠিক আছে? বৈদ্যুতিক রোধ ওহম, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার। তাহলে এই তিনটে সঠিক। ভোল্টটা কেন আমি এখানে গোল করলাম? কারণ এটাই ভুল আছে। ক্ষমতার একক ওয়াট, ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক, এটি হচ্ছে বিভব প্রভেদের একক বা বিভব পার্থক্যের একক। বিভব প্রভেদ একক হচ্ছে ভোল্ট। তাহলে অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে এখানে। কোশ্চেন নাম্বার 7। বিনয় বাদল দীনেশ, যাদের একসাথে বলা হয় বিবাদী, একটা রেল স্টেশন রয়েছে বিবাদী, কত খ্রিস্টাব্দে তারা রাইটার্স বিল্ডিংটাকে দখল করে আর রাইটার্স বিল্ডিং আক্রমণ করে কোন সালে? বিনয় বাদল দীনেশ 1925, 35, 30, 1928। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এখানে সি, 1930 সালের 8ই ডিসেম্বর তারা রাইটার্স বিল্ডিং আক্রমণ করে, দখল করে। কোশ্চেন নাম্বার 8 বলতে হবে বর্তমানে ভারতের আইন এবং বিচার মন্ত্রী, ল মিনিস্টার কে আছে? পীযূষ গোয়েল, নরেন্দ্র সিং তোমর, কিরণ রিজিজু, অর্জুন রাম মেঘওয়াল। তো এখানে কি হবে সঠিক উত্তর? প্রত্যেকে অ্যান্সার করবে। তো এখানে আমরা সঠিক উত্তর নেব কি? পীযূষ গোয়েল আইনমন্ত্রী নয়, কিরণ রিজিজু সংখ্যালঘু মন্ত্রী, অর্জুন রাম মেঘওয়াল তিনি বর্তমান আছে ভারতবর্ষের আইন ও বিচার মন্ত্রী। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে নিম্নের কোন তারিখে পালিত হয়? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 16ই অক্টোবর, 7ই জুন, 16ই জুন নাকি 8ই সেপ্টেম্বর? প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হবে। কোশ্চেন বোঝা গেছে? এখানে বুঝতে অনেকে ভুল করে। দেখো, প্রথম অপশানেই তোমাকে ভয় লাগিয়ে দেবে। 16ই অক্টোবর এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ডে, বিশ্ব খাদ্য দিবস, এটি পালিত হয় 16ই অক্টোবর। আর এটা হচ্ছে ফুড সেফটি ডে, একটা কথা এখানে আলাদা আছে, খাদ্য নিরাপত্তা দিবস, এটি জুন মাসের 7 তারিখে পালিত হয়, 7ই জুন এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 9 অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক। কোশ্চেন নাম্বার 10। ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? খুব সহজ প্রশ্ন, কিন্তু সঠিক উত্তর কি হবে বলো? ভারতের পূর্বতম রাজ্য, সব থেকে পূর্ব দিকে, বা যদি প্রশ্ন করা হয় কোন রাজ্যের মানুষ প্রথম সূর্য উদয় দেখে, কারণ সূর্য পূর্ব থেকে পশ্চিমে, পূর্বে উদিত হয় পশ্চিমে অস্ত যায়, তো পূর্ব দিকে রাজ্য যদি আমরা দেখি অরুণাচল প্রদেশ, এবং পূর্বতম বিন্দু হচ্ছে অরুণাচল প্রদেশের কিবুথু। পশ্চিমতম রাজ্য গুজরাট, গুজরাটের গুহারমতি। পশ্চিমতম মানে একদম ফাইনাল এন্ড পশ্চিম দিকে আছে গুজরাটের গুহারমতি। দক্ষিণতম বিন্দু তুমি পাবে তামিলনাড়ু রাজ্যের মধ্যে, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পড়ছে।
আর ইন্দিরা কল রয়েছে উত্তরতম বিন্দু, সেটা বর্তমান তুমি জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির মধ্যে পড়ছে। গ্যাস্ট্রিক জুস এটি কি প্রকৃতির হয়? ক্ষারীয়, আম্লিক, প্রশম নাকি কোনোটিই নয়? গ্যাস্ট্রিক জুসে মূলত কি থাকে? এখানে HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে গ্যাস্ট্রিক জুস। HCl যদি থাকে সেটি হবে অ্যাসিড, অ্যাসিড মানে আম্লিক। উত্তর হবে অপশন বি, এখানে আম্লিক হবে। কোশ্চেন নাম্বার 12, বাস্তুতন্ত্রের আঙ্গিকে বলতে হবে চিংড়ি এটি কার মধ্যে পড়ছে? জুপ্লাঙ্কটন, নেকটন, ফ্লোরা, বেন্থস। বাস্তুতন্ত্রের আঙ্গিকে এখানে সঠিক উত্তর কি হবে? চিংড়ি এটি হচ্ছে, আমরা চিংড়িকে জলের পোকা বলে থাকি। চিংড়ি কিন্তু মাছ বলি আমরা, বাট জুপ্লাঙ্কটন এটা কি বলতো? এইগুলো আগে বুঝতে হবে। জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন এগুলো কি? জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব যাদের কোনো গমনাঙ্গ থাকে না, তাদেরকে আমরা প্লাঙ্কটন বলি। তার মধ্যে প্রাণীগুলো জু, উদ্ভিদ হলে ফাইটো। নেকটন হচ্ছে জলে সন্তরণশীল জীব। জলে যে সমস্ত প্রাণীরা সাঁতার কেটে থাকে বা সাঁতার কাটতে পারে তাদেরকে আমরা বলি নেকটন, সন্তরণশীল জীব। যেমন মাছ হতে পারে বিভিন্ন প্রজাতির মাছ, তিমি, চিংড়ি, তাহলে নেকটন হচ্ছে জলে সন্তরণশীল জীব এবং এখানে আমরা অ্যান্সার করব চিংড়ি। আর ফ্লোরা আর ফনা, বাস্তুতন্ত্রে ওভারঅল যে উদ্ভিদ গোষ্ঠী সেটাকে আমরা বলি ফ্লোরা, প্রাণী গোষ্ঠীকে বলি ফনা। বেন্থস হচ্ছে জলাশয়ের নিম্ন স্তরে যারা থাকে, জলাশয়ের তলদেশে যারা বসবাস করে, শামুক, ঝিনুক, স্পঞ্জ, এগুলো আমরা বলি বেন্থস। কোশ্চেন নাম্বার 13 বলছে দাঁতের ক্ষয় রোধের জন্য আমরা বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করি, তো সেই টুথপেস্ট বা দাঁতের মাজনে কি ব্যবহার করা হয়? সোডিয়াম মনোফ্লুরোফসফেট, সোডিয়াম ডাইফ্লুরোফসফেট, ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, কপার ফ্লুরাইড। এখানে সঠিক উত্তর কি হবে? কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ টুথপেস্টে কি কি ব্যবহার করা হয় সেটা এখানে পুরোটা বলা নেই, যে ক্ষয় রোধের জন্য কোনটি ব্যবহার করা হয়। এখানে যে অপশনগুলো আছে আমরা অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সারটা সঠিক নেব, অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। সোডিয়াম মনোফ্লুরোফসফেট, এখানে আমাদের এফডি একটা সংস্থা রয়েছে যেখানে এই যে টুথপেস্টের গুণাগুণ মেজারমেন্ট করে, সেখানে তারা যেটা বলছে যে স্ট্যানাস ফ্লোরাইড এটা থাকে, স্ট্যানাস ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড অ্যান্ড সোডিয়াম মনোফ্লুরোফসফেট, মোনোফ্লুরো, ঠিক আছে, ডাইফ্লুরো নয়, মোনো মানে এক, মোনোফ্লুরোফসফেট এই দাঁতের মাজনে ব্যবহার করা হয়। বর্তমানে ভারতে সিএজি পদে কে নিযুক্ত আছে? সিএজি, সিএজি মানে কি? এর ফুল ফর্মটা কি হবে বলে? সিএজি হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কে সঞ্জয় মূর্তি, মল্লিকার্জুন খাড়গে, রাজীব কুমার, গিরিশ চন্দ্র মুর্মু। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তো তিনি বর্তমান যিনি আছেন তিনি হচ্ছে কে সঞ্জয় মূর্তি। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। পরবর্তী কোশ্চেনে আসবো, দ্য স্পিড পোস্ট এই বইটি কে লিখেছেন? দ্য স্পিড পোস্ট বইটির লেখক কে? শোভা দে, অনিতা দেশাই, কিরণ দেশাই। অপশন ডি এদের কেউ নয়, একটাই হয়েছে। কোশ্চেন নাম্বার 15, দ্য স্পিড পোস্ট বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন এ, শোভা দে। অপশন এ যারা করেছো তোমাদের অ্যান্সার এখানে আমরা রাইট নেব। তো বিভিন্ন বই কে লিখেছে এবং বিভিন্ন ক্যারেক্টার কে তৈরি করেছে সেগুলো আসে, আমরা বিভিন্ন ক্লাসে এরকম আলোচনা করেছি শুধু বুক নিয়ে, বুকস অ্যান্ড অথর্স বা ক্যারেক্টার ক্রিয়েটর, সেগুলো অনেক আগে হয়েছে, প্রয়োজনে আমি আরও একবার তোমাদের পরীক্ষার আগে
রিভিশন করিয়ে দিতে পারি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে সুন্দরবনের নামকরণের অন্যতম কারণ কি? আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে সুন্দরবন। তো এই সুন্দরবন, সুন্দর, বিউটিফুল, বন মানে আমরা বন যেটা বুঝি ফরেস্ট, তো সেই অনুযায়ী সুন্দরবন কি নাম হয়েছে? সুন্দর পরিবেশের জন্য, নাকি সুন্দরী গাছ, নাকি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য? নামটার তাৎপর্যটা কি আছে? এখানে আমরা কোন অ্যান্সারটি সঠিক নেব? সুন্দরবন নামকরণের কারণ আমরা বলবো সুন্দরী গাছ। এখানে প্রচুর সুন্দরী গাছ আছে এবং সুন্দরী গাছ থেকেই মূলত এই নামটা হয়েছে সুন্দরবন বলে মনে করা হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসছি। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্ট এটি কোথায় অবস্থিত? গঙ্গাসাগর, ফারাক্কা, কলকাতা, নাকি আসানসোল? পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্লান্টটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর কি করবে? ডব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল, কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট আছে পরীক্ষায়, অনেক সময় পরীক্ষায় আসা প্রশ্ন আবার রিপিট হয়। অপশন বি ফারাক্কা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেপালের দীর্ঘতম নদীর নাম কি? নেপাল আমাদের প্রতিবেশী দেশ এবং খুবই উত্তপ্ত এখন পরিস্থিতি সেখানে। তো নেপালের সব থেকে দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট রিভার অফ নেপাল কি হবে? মানস, মেঘনা, কার্নালি, হেলমন্দ? কোশ্চেন নাম্বার 18 সঠিক উত্তর কি হবে? মানস নদীটি কোথায় আছে? এটা অনেকে অ্যান্সার করবে, বাট এটা ভুল হবে। এটা হচ্ছে ভুটানে, এটা হচ্ছে ভুটানে। মেঘনা আছে বাংলাদেশে। কার্নালি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্নালি এখানে রাইট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। কোশ্চেন নাম্বার 19, জার্ম প্লাজম তত্ত্বটি নিম্নের কার? জার্ম প্লাজম থিওরিটি কার? বিজ্ঞানী ভাইসম্যান, জেনোফেন, ডারউইন, হুগো দা ভ্রিস? জার্ম প্লাজম থিওরিটিকে বর্ণনা করেছেন। অভিব্যক্তি রিলেটেড প্রচুর থিওরি আছে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদ, হুগো দা ভ্রিসের মিউটেশন তত্ত্ব, জার্ম প্লাজম হচ্ছে বিজ্ঞানী ওয়াইজম্যান বা ভাইসম্যান। এখানে তোমরা সঠিক উত্তর করবে অপশন এ। কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে রাত্রিবেলায় যে ফুলগুলো ফোটে এটি কি প্রকার চলন পদ্ধতি আমরা বলতে পারি? চলন এবং গমন। চলন মানে এক জায়গায় স্থির, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। গমন মানে স্থান পরিবর্তন, ঠিক আছে। এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকারের চলন দেখি, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, এরকম চলন আছে। তো অনেক সময় দেখা যায় কিছু ফুল দিনের বেলায় সূর্যলোকের প্রভাবে ফোটে, সেগুলোকে আমরা বলি পজিটিভ ফোটোন্যাস্টিক। ফোটোন্যাস্টিক চলনের মধ্যে আমরা বলতে পারি ফোটোন্যাস্টিক, আলোর দ্বারা প্রভাবিত হচ্ছে সূর্যমুখীর ফুল, ফোটোন্যাস্টিক চলন। সেটাকে আমরা যদি পজিটিভ নেগেটিভটা কিভাবে নির্ধারণ করছি, যেটা ডাইরেক্ট ইনভলভ, আর যেখানে আলো নেই নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ ফোটোন্যাস্টি। অন্ধকারে রাত্রেবেলায় কিছু ফুল ফোটে, সেটাকে আমরা নেগেটিভ ফোটোন্যাস্টি বলতে পারি। আচ্ছা, এখানে আমাদের যে ব্যাচগুলো আছে, এছাড়াও আমাদের ব্যাচ প্রচুর রয়েছে। তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপ ভিজিট করো, প্লে স্টোর থেকে ডাউনলোড করে। যারা নতুন আছো, যাদের আছে তারা সার্চ করে দেখতে পারো। যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচ নিয়ে নিতে হবে, কারণ পরীক্ষা ডেট কিন্তু কাছাকাছি চলে আসছে। কোশ্চেন নাম্বার 21, গান মেটাল। গান মেটাল একটি সংকর ধাতু, এখানে কোন কোন ধাতু থাকে? আমি একটি ক্লাস তোমাদের নিয়েছিলাম, খুব বেশি দিন হয়তো হয়নি, 1-1.5 মাস হয়েছে, বিভিন্ন সংকর ধাতু নিয়ে। সংকর ধাতু অর্থাৎ অ্যালয়, কোন ধাতু কোন মিশ্রণ? ব্রোঞ্জ কিসের মিশ্রণ? পিতল কোন কোন ধাতু মিশ্রণ? টাইপ মেটাল, গান মেটাল, বেল মেটাল, এরকম আছে, অ্যালনিকো, প্রচুর কিছু আছে। তো গান মেটাল এখানে বন্দুক তৈরি করতে ব্যবহার করা হয়। গান মেটাল, গান, গান মানে বন্দুক। এই গান মেটালে কি কি থাকে? তামা দেখো সবগুলোতে আছে, তামা আছেই আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, টিন আছে, টিন দেখো এখানে টিন আছে, তামা টিন আছে, এবং দস্তা আছে। তামা টিন এবং দস্তা। অপশন সি যারা করেছো
তোমাদের উত্তর সঠিক হবে। তামা, এখানে দস্তা, আর কি থাকে টিন। তামা, দস্তা, টিনের মিশ্রণে তৈরি হচ্ছে গান মেটাল। পরবর্তী কোশ্চেন, দিল্লি। দিল্লি আমাদের ভারতের রাজধানী এবং দিল্লি একটি ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল। তো দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের বিশেষ মর্যাদা লাভ করে? ভারতের ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা কবে পেয়েছে সেটা আগে বলো। সালটা হচ্ছে 1991 সালে এটি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মর্যাদা পায় এবং এটি ছিল কততম সংবিধান সংশোধনী? 49, 59, 39, 69। উত্তর হবে 69। সালটা দেখে তোমরা আইডিয়া করতে পারছো এটা হচ্ছে 69th অ্যামেন্ডমেন্ট। 1991 সালে এই সংশোধনীর দ্বারা জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা পেয়েছে দিল্লি। কোশ্চেন নাম্বার 23, ভারতের প্রথম জাতীয় শিল্পনীতি কবে ঘোষিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। প্রথম শিল্পনীতি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, প্রথম কবে ঘোষিত হয়েছিল? 1956, 1948, 1955, 1973। সঠিক উত্তর এখানে কি হবে? জাতীয় শিল্পনীতি প্রথম ঘোষিত হয় 1948 সালে। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল তখন শিল্পমন্ত্রী। আর সেকেন্ড সেটা হয় প্রশান্ত চন্দ্র মহালনবিশের নেতৃত্বে। দ্বিতীয়বার শিল্পনীতি ঘোষিত হয় 1956 সালে। প্রথম 1948, সেকেন্ড হচ্ছে 1956। কোশ্চেন নাম্বার 24, অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন সর্বপ্রথম প্রকাশিত হয় কোন সালে? ওয়েলথ অফ নেশন লিখেছেন কে? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন বইটি তিনি লিখেছেন। তো এই বইটি প্রকাশিত হয়েছিল কোন সালে? 1772, 74, 76, 78। কোশ্চেন নাম্বার 24, এখানে রাইট অ্যান্সার হবে 1776 সালে। ঠিক আছে, 1776 সালে এটি প্রথম প্রকাশিত হয়। রচিত হচ্ছে অ্যাডাম স্মিথ। কোশ্চেন নাম্বার 25, গতদিনের এটা হোমওয়ার্ক যদিও দিয়েছিলাম তবু এই কোশ্চেনটা তুমি প্রত্যেক পরীক্ষায় দেখবে। কম্পিটিটিভ এক্সামের তুমি গ্রুপ সি, গ্রুপ ডি পাবে, পাশাপাশি ডব্লিউবিতে পেতে পারো। মানে এই প্রশ্নটা আসেই, সহজ হলেও আসে, কারণ এটা সহজ হলেও তুমি জানো এখন ঠিক করছো পরীক্ষা ভুল করে আসবে, এরকম হয়। কারণ গুলিয়ে যায়, মাথা কাজ করে না। আমি একটা সূত্র বলি ম্যাথামেটিক্সের, এরকম 2:1 সূত্র। ঠিক আছে, 2:1 মানে দুটো নাম যদি শুধু তুলসী দাস থাকে, মানে মনে রাখতে হবে রামচরিত মানস। রামচরিত মানস মনে রাখা যায় না, যতই হয় ততই গুলি যায়। তাহলে এখানে এটা 1, এটা হচ্ছে 1 আর 1 2, 1:2। ঠিক আছে, এরকম যদি শুধু রামচরিত হয় তাহলে সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী মানে এটা হচ্ছে 2, এটা 1, মানে 1:2 বা 2:1। এই ফর্মুলাটা হচ্ছে এই, জাস্ট এমনি জাস্ট মনে রাখার জন্য বললাম। কারণ তুমি জানো রামচরিত, সন্ধ্যাকর নন্দী, এখন বলছো মাথা ঠান্ডা আছে। পরীক্ষায় কি হয়? পরীক্ষায় কি হয়, একটা মাথায় প্রেশার থাকে। এবার অনেকে এই নিয়ে তর্কও করে, তুলসীদাস রামচরিত হবে, বাট তুলসীদাস হচ্ছে রামচরিত মানস। রামচরিত মানস, ওকে, দুটো। তাহলে এখানে এই যে কথাটা আমি বললাম 1:2 বা 2:1 এরকম, মানে দুটো লেভেল, শব্দ কয়টা আছে এটা দেখে তুমি একটা আইডিয়া করতে পারবে, ভুল হবে না কখনোই। আমি অত মাথায় হেডেক নেওয়ার দরকার নাই। শুধু যদি রামচরিত একটা ওয়ার্ড, সন্ধ্যাকর নন্দী, উত্তর দুটো, সন্ধ্যাকর নন্দী দুটো শব্দে। আর রামচরিত যদি তুলসীদাস যদি হয় বা শুধু রামচরিত মানস যদি থাকে, উত্তর হবে তুলসীদাস। তুলসীদাস একসঙ্গে থাকতে হবে, ঠিক আছে, একসঙ্গেই থাকে। যাই হোক, তো আমাদের এখানে 25 কোশ্চেন এন্ড হচ্ছে এবং 25-এ কে 25 পেলে একটু জানাবে, অনেস্টলি জানাতে হবে, স্যার আমি আজকে সেটে 25 পেয়েছি, এমনি লিখে দিলাম সেটা কিন্তু নয়। তোমার নিজের সঙ্গে নিজের লড়াই,
নিজের সঙ্গে নিজের লড়াই করতে হবে এখানে। কোশ্চেন নাম্বার 26, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? আমি তোমাদের প্রত্যেককে বলবো যে ডেলি কে কত পাচ্ছ একটু কমেন্ট করে লিখে রাখো, তাহলে তোমার একটা কি থাকবে, আগ্রহ থাকবে যে আজকে আমি হয়তো 25-এ 10 পেয়েছি, হোক পরের সেটে কত পাচ্ছি, 15, তারপরের সেটে কত পাচ্ছি, এইটা তোমার একটা নিজের মধ্যে কাজ করবে। প্রত্যেকদিন খারাপ নাম্বার লিখতে তোমার ভালো লাগবে না, ঠিক আছে, মনে হবে হ্যাঁ একটু পড়ি, এই ব্যাপারটা মাথায় আসে তখন। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখতে হবে দ্য ওয়েব সলিউশন TWS একাডেমি, এবং অন্যান্য ক্লাস পেড কোর্স যেগুলো আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপে হয়, এটা প্লে স্টোরে তোমরা ডাউনলোড করবে। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।